Everyone, welcome back to Education Center. I hope all you are fit and fine and you are practicing grammar and spoken English every single day. So আজকের টপিকটাও স্পোকেন ইংলিশ নিয়েই হবে অ্যান্ড এই টপিকে আমরা কিছু সেন্টেন্সের ব্যবহার করব যে সেন্টেন্সগুলো আমরা রেগুলার বলে থাকি কিন্তু আমরা গুছিয়ে যার ইংলিশটা বলতে পারি না। তো আজকের পর থেকে আশা করি তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। So let's start for the video. So first sentence, spoken English আজকের first সেন্টেন্সটা দেখে নিই। আজকের ফার্স্ট সেন্টেন্স হলো বেশি ভাও দেখিও না, বেশি ভাও দেখিও না, বেশি ভাও দেখিও না, বেশি ভাও দেখিও না। কথাটা আমরা কখন কাউকে বলে থাকি বা কখন কথাটা আমরা আলোচনা করি? কথাটা আমরা তখনই বলে থাকি যখন কেউ ধরো তোমাকে তার কোনো একটা বিশেষ গুণ নিয়ে তার অহংকারটা প্রকাশ করছে বা তোমাকে ইগনোর করছে, তখন আমরা বলে থাকি। হতে পারে সেটা অর্থ, হতে পারে সেটা যে কোনো কিছু হতে পারে, হতে পারে সেটা তার পড়াশোনার দিক থেকে যে কোনো কিছু হতে পারে, তা তোমাকে ইগনোর করছে অথবা তার অহংকারটা প্রকাশ করছে, তখন তুমি তাকে বলবে বেশি ভাও দেখিও না, বেশি ভাও দেখিও না। অর্থাৎ আমরা বাংলায় যেটা বলে থাকি বেশি গরম দেখিও না বা বেশি অহংকার দেখিও না, যা কিছু বলা হবে, বেশি ভাও দেখিও না। সো এর ইংলিশটা আমরা দেখে নিই। Don't show me, don't show me your attitude, don't show me your attitude. Okay, don't show me your attitude, বেশি ভাও দেখিও না, don't show me your attitude, বেশি ভাও দেখিও না বা বেশি অহংকার দেখিও না, বেশি গরম দেখিও না আমাকে। don't show me your attitude, তোমার অ্যাটিটিউডটা আমাকে দেখিও না, তোমার অ্যাটিটিউডটা আমাকে দেখিও না। নাও সেন্টেন্স নাম্বার 2। সেন্টেন্স নাম্বার 2 হলো আমি কি তোমাকে ঠিক ভাবছি, আমি কি তোমাকে ঠিক ভেবেছি, আমি কি তোমাকে ঠিক ভেবেছি। কোশ্চেন করছি। ওকে, এই সেন্টেন্সটা কখন আমরা কাউকে বলবো যে আমি কি তোমাকে ঠিক ভেবেছি? যখন কাউকে ধরো তুমি কোনো কাজ দিয়েছো, যে কাজটার উপর তোমার পূর্ণ বিশ্বাস কিন্তু নেই, তুমি কাজটা দিয়ে ফেলেছো বাট তোমার পূর্ণ বিশ্বাস নেই তার উপর যে সে কাজটা করতে সক্ষম কিনা, তখন তুমি তাকে বলবে আমি কি তোমাকে ঠিক ভেবেছি, আমি কি তোমাকে ঠিক ভেবেছি যে তুমি এই কাজটা করতে কি সক্ষম, আমি কি তোমাকে ঠিক ভেবেছি বা তোমাকে ঠিক মনোনীত করেছি, আমি কি তোমাকে ঠিক ভেবেছি। তখন এই কথাটা বলবে যে আমি কি তোমাকে ঠিক ভেবেছি। ওকে, সো ইংলিশটা দেখে নি। Did I get you right? 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 আমি কি তোমাকে ঠিক ভেবেছি বা আমি কি তোমাকে ঠিক বলে মনে করেছি, আমি কি তোমাকে ঠিক ভেবেছি। অর্থাৎ did I get you right, did I get you right। এরপর যখন কাউকে তুমি ধরো কোনো কাজ দিচ্ছ অর্থাৎ তার উপর পূর্ণ বিশ্বাস নেই, তখন তুমি ইংলিশে বলবে যে ডিড আই গেট ইউ রাইট। যে কথাটা তুমি বাংলায় বলতে এতদিন, তুমি কিন্তু ভিডিওটা দেখার পর ইংলিশটা দেখে নিলে অ্যান্ড ইংলিশটা বলতে পারবে। অ্যান্ড স্পোকেন ইংলিশ এর জন্যই বলা হয় যাতে স্পোকেন করতে হবে, আমার সঙ্গে সঙ্গে কন্টিনিউ করতে হবে, তোমাকে বলতে হবে, নাহলে সেন্টেন্সটা কিন্তু তুমি কখনোই শিখতে, হয় সেন্টেন্সটার গ্রামারটা শিখে যাবে বাট তুমি স্পোকেন ইংলিশটা বলতে ভয় পাবে।
অথবা বলতে তোমার ইতস্তত বোধ হবে। ডিড আই গেট ইউ রাইট? ডিড আই গেট ইউ রাইট? আমি কি তোমাকে ঠিক ভেবেছি? এভাবেই বলতে হবে, ডিড আই গেট ইউ রাইট? ডিড আই গেট ইউ রাইট? ডিড আই গেট ইউ রাইট? একবার না বলতে পারলে দুবার বলবো ডিড আই গেট ইউ রাইট, তিনবার বলবো ডিড আই গেট ইউ রাইট, চারবার বলবো ডিড আই গেট ইউ রাইট। দেন আমাদের একটা জায়গায় এমন বলতে বলতে চলে আসবো, যখনই কাউকে যদি আমরা ইংলিশ বলতে যাই তখন কিন্তু কোনো ইতস্তত বোধ হবে না আমাদের মধ্যে, তখন আমরা কিন্তু মনোযোগ সহকারে ইংলিশটা কমপ্লিটলি বলে ফেলবো, ডিড আই গেট ইউ রাইট? ডিড আই গেট ইউ রাইট? আমি কি তোমাকে ঠিক ভেবেছি? ওকে, চলো সেন্টেন্স নাম্বার 3। তুমি কিভাবে এত স্বার্থপর হতে পারো? তুমি কিভাবে এত স্বার্থপর হতে পারো? ওকে, তুমি কিভাবে এত স্বার্থপর হতে পারো? তুমি কিভাবে, তাকে কোশ্চেন করছে যে তুমি কিভাবে এত স্বার্থপর হতে পারো? তুমি কিভাবে এত স্বার্থপর হতে পারো? কখন আমরা কাউকে এই কোশ্চেনটা করতে পারি? যখন তুমি কোনো তোমার প্রিয়জন বা তোমার কোনো বন্ধুর কাছে তোমার প্রতি সে নিজের ছাড়া কিছুই জানে না, ধরো কোনো একটা কাজ করেছে, ধরো স্কুলের কোনো অ্যাডমিশন ফর্ম বা কলেজের কোনো অ্যাডমিশন ফর্মটা সে নিয়েছে, বাট খবরটা কিন্তু তুমি জানো না, কিন্তু সেও তোমাকে কিন্তু বলেনি, তুমি তখন তাকে বললে তুমি কিভাবে এতটা স্বার্থপর হতে পারো? তুমি কিভাবে এতটা স্বার্থপর হতে পারো? তুমি আমাকে বললে না একবারও, তুমি কিভাবে এতটা স্বার্থপর হতে পারো? যখন তোমার দৃষ্টি আকর্ষণ করবে তার স্বার্থপরতার দিক থেকে, তখন তুমি এইভাবে কথাটা বলবে যে তুমি কিভাবে এতটা স্বার্থপর হতে পারো। ওকে, সরি ইংলিশটা জেনে নি। How could you be selfish? Okay, how could you be selfish? How could you be selfish? Okay, যদি আমরা বলে থাকি, যদি সাধারণভাবে বলে থাকি যে তুমি এতটা স্বার্থপর হতে পারো, যদি সিম্পল ভাবে বলে থাকি, তাহলে এটা লিখলেই চলে যাবে যে হাউ, এটা লিখলেই বললেই হবে যে হাউ কুড ইউ বি সেলফিশ? হাউ কুড ইউ বি সেলফিশ? যদি আমরা খুব খুব জোর দিয়ে কথাটা বলি যে তুমি এতটাই স্বার্থপর হতে পারো, তুমি এতটা স্বার্থপর হতে পারো, তখন কিন্তু এখানে আমরা একটা সো অ্যাড করে দিতে পারি। ওকে, যে হাউ কুড ইউ বি সো সেলফিশ? হাউ কুড ইউ বি সো সেলফিশ? তুমি এতটা স্বার্থপর হতে পারো? তুমি কিভাবে এতটা স্বার্থপর হতে পারো? তুমি কিভাবে এতটা স্বার্থপর হতে পারো? হাউ কুড ইউ বি সো সেলফিশ? হাউ কুড ইউ বি সো সেলফিশ? বলতে বলতে কিন্তু আমাদের স্পোকেন ইংলিশটা কন্টিনিউ করতে হবে, আর মানে মুখস্থ করার মতো স্পোকেন ইংলিশ বললে হবে না, স্পোকেন ইংলিশটা আমাদের বলার সঙ্গে কাজ করতে হবে, বলার সঙ্গে চালিয়ে যেতে হবে। যে হাউ কুড ইউ বি সো সেলফিশ? হাউ কুড ইউ বি সো সেলফিশ? হাউ কুড ইউ বি সো সেলফিশ? ওকে, চলো সেন্টেন্স নাম্বার 4 আমরা দেখবো এরপর। সেন্টেন্স নাম্বার 4, এই কথাটা আমরা কিন্তু প্রায় বলে থাকি, ঠিক আছে? এই কথাটা আমরা প্রায় বলে থাকি যে জল পড়ে ভেসে যাচ্ছে, জল পড়ে ভেসে যাচ্ছে। ওকে, জল পড়ে ভেসে যাচ্ছে। কখন আমরা কথাটা বলি জল পড়ে ভেসে যাচ্ছে? ধরো তোমার বাড়ির চারপাশে প্রচন্ড বৃষ্টি হয়েছে, ধরো তোমার বাড়ির চারপাশে প্রচন্ড বৃষ্টি হয়েছে, দেন তুমি তোমার মাকে বা তোমার বাবাকে কথাটা বললে যে বাড়ি জল পড়ে ভেসে যাচ্ছে, জল পড়ে ভেসে যাচ্ছে, মানে এতটাই পরিমাণে জল যে
নদীর স্রোতের মতো ভেসে যাচ্ছে বা সমুদ্রের মতো ভেসে যাচ্ছে। ওকে, তাহলে এর ইংলিশটা আমরা দেখে নেব। The water is running over. Okay, the water is running over. জল পড়ে ভেসে যাচ্ছে, the water is running over. ওকে, জল পড়ে ভেসে যাচ্ছে। এখন তোমার বাবাকে বা মাকে এবার তুমি ইংলিশটা বলে ইমপ্রেস করতে পারবে যে the water is running over. the water, তুমি তোমার বাবাকে কিংবা মাকে যদি বলো, ড্যাড বা মম যাই বলো, যে মম the water is running over. মা, জল পড়ে ভেসে যাচ্ছে। the water is running over. ওকে, চলো সেন্টেন্স নাম্বার 5 আমরা কি আছে দেখব। এটা মনে নিও না। কখন আমরা এই কথাটা কাউকে বলতে পারি? যখন আমরা কোনো কথা বলি, ধরো আমাদের কথাটা একটু কর্কশ হয় বা একটু মন্দ টাইপের হয়, বা মানে তার উপর কোনো একটা জোর দিয়ে কথা বলে ফেলি, তখন আমরা তাকে বলতে পারি যে এটা মনে নিও না। অর্থাৎ এই কথাটায় কিছু তুমি মনে করো না, জাস্ট এটাকে অ্যাভয়েড করো, এই কথাটা তুমি কিছু মনে করো না। হ্যাঁ, এরকম আমরা কথাটা বলি, এই কথাটা কিন্তু কিছু তুমি মনে করো না, তোমার ভালোর জন্যই কথাটা বললাম। ঠিক আছে, তোমার ভালোর জন্যই কথাটা বললাম, এটা মনে নিও না। ওকে, মানে এই কথাটায় কিছু মনে করো না, তুমি কিছু মনে করো না। ওকে, তো ইংলিশটা দেখে নি। Don't take it to heart. Don't take it to heart. এটা মনে নিও না, অর্থাৎ এই কথাটায় কিছু মনে করো না। বা এই কথাটায় কিছু মনে করো না। আমরা যখন কাউকে কোনো একটা ভালো কথাও বলি, অর্থাৎ যদি আমরা কাউকে কোনো ভালো কথাও বলি, আমার কোনো প্রিয়জনকে, সে যদি আমার কথাটায় একটু যদি মানে খারাপ লাগে, তখন আমরা এই কথাটা বলি যে এটা মনে নিও না, এটাই কিছু মনে করো না। ডোন্ট টেক ইট টু হার্ট, মানে এটাই মন খারাপ করো না, এটাই মনে নিও না, বা এটা কিছু মনে করো না। ওকে, এরপর দেখে নেবো সেন্টেন্স নাম্বার 6। সেন্টেন্স নাম্বার 6, তুমি এটার জন্য দায়ী। ধরো তোমার কোনো কাজ, তুমি কাউকে কোনো একটা কাজ দিয়েছো, সে সেই কাজটিকে ভালোভাবে করে উঠতে পারেনি, দেন তুমি তখন তাকে রেগে গিয়ে বললে তুমি একমাত্র এটার জন্য দায়ী, আর কেউ নয়, তুমি এটার জন্য দায়ী। ঠিক আছে, বা তুমি তাকে কাজটা দিয়েছো, সেই কাজটা হয়তো তোমার আপে যে আছে, মানে তোমার উপরে যে আছে, সে তোমাকে সেই কাজটা দিয়েছে, তুমি আবার তাকে সেই কাজটা দিয়েছো। এরপর সে যখন কাজটা করে উঠতে পারলো না, তোমার উপরে যে আছে সে তোমাকে বললো যে তুমি এটার জন্য দায়ী। কাকে এমন কাজ দিয়েছো? তুমি এটার জন্য দায়ী। ওকে, সো এই সেন্টেন্সটার ইংলিশটা দেখে নিই। এই সেন্টেন্সটা আমরা প্রায় বলে থাকি, You are responsible. Okay.
you are responsible for this, you are responsible for this. Okay, so দেখো you are responsible for this, you are responsible for this, তুমি এটার জন্য দায়ী, তুমি এটার জন্য দায়ী, মানে একমাত্র তুমি এটার জন্য দায়ী, আর কেউ দায়ী নয়। you are responsible for this, you are responsible for this. ওকে, সো এরপর সেন্টেন্স নাম্বার 7, এরপর সেন্টেন্স নাম্বার 7। ওকে, তার আগে আমি কিছু বলিনি। সেন্টেন্স নাম্বার 7 এ আমরা শিখব নো ইউজের ব্যবহার। আমরা কি শিখব? নো ইউজের ব্যবহার। নো ইউজ, নো ইউজের মানেটা কি? নো ইউজের মানে হলো লাভ নেই, এতে কোনো কিছু লাভ নেই। ধরো তুমি কোনো কাজটা করছো, তারা দেন তুমি জানো কাজটায় যে তুমি কোনো লাভ নেই, অর্থাৎ তুমি যে কাজটাই করে কোনো সাকসেস অর্জন করতে পারবে না, সেটাতেই বলবে তুমি ওই কাজটা করে কোনো লাভ নেই, ওই কাজটা করে কোনো লাভ নেই। ঠিক আছে, নো ইউজ মানে হলো লাভ নেই। ওকে, এবার সেন্টেন্স নাম্বার 7, তাকে তাকে জিজ্ঞাসা করে, তাকে জিজ্ঞাসা করে, তাকে জিজ্ঞাসা করে লাভ নেই, তাকে জিজ্ঞাসা করে লাভ নেই। ওকে, তাকে জিজ্ঞাসা করে লাভ নেই। আমরা কখন কাউকে এই কথাটা বলতে পারি? ধরো তুমি কোনো কাজ, মানে যে কোনো কিছু, ধরো লস করেছো, মানে একটা তুমি ক্ষতি করে ফেলেছো কাজটায়। ঠিক আছে, তুমি এই কাজটা ক্ষতি করে ফেলেছো। ধরো তুমি একটা কোনো অফিসের হেড অফ দ্য ডিপার্টমেন্ট। ওকে, এবার তুমি তোমার ম্যানেজারকে এই কাজটার দায়িত্ব দিয়েছিলে। তোমার ম্যানেজার কি করবে? কর্মচারীদের মধ্যে যাকে হোক একজনকে বেছে নিয়ে সেই কর্মচারীকে বলবে যে এই কাজটা তোমার দায়িত্ব। ওকে, সো সেই ম্যানেজারকে যখন সেই কর্মচারী যখন কাজটা করতে পারবে না, তুমি যদি সেই কর্মচারীকে তুমি জিজ্ঞেস করতে পারো, তুমি সেই কর্মচারীকে জিজ্ঞেস করবে, ধরো জিজ্ঞেস করতে যাচ্ছ যে এই কাজটা কেন হলো না। ঠিক আছে, তখন তুমি বলবে তখন সে তোমাকে যদি বলে যে তাকে জিজ্ঞেস করে কোনো লাভ নেই, ম্যানেজারকে জিজ্ঞেস করুন, ম্যানেজারকে জিজ্ঞেস করুন, তাকে জিজ্ঞেস করে কোনো লাভ নেই, তাকে জিজ্ঞেস করে কোনো লাভ নেই, তাকে জিজ্ঞেস করে কোনো সাকসেস পাবে না, তাকে জিজ্ঞেস করে কোনো লাভ নেই। ওকে, সো ইংলিশটা দেখে নেবো আমরা এবার। It is no use, it is no use to asking him, asking him. ওকে, সো দেখো তাকে জিজ্ঞাসা করে কোনো লাভ নেই, তাকে জিজ্ঞাসা করে কোনো লাভ নেই। It is no use, it is no use asking him, it is no use asking him, তাকে জিজ্ঞাসা করে কোনো লাভ নেই, মানে তাকে জিজ্ঞাসা করে কোনো সফলতা অর্জন করতে পারবেন না আপনি, ওনাকে জিজ্ঞেস করুন, তাকে জিজ্ঞাসা করে কোনো লাভ নেই, এটা ব্যর্থ, তাকে জিজ্ঞাসা করা মানে ব্যর্থ। ওকে, এরপর দেখবো সেন্টেন্স নাম্বার 8। ওকে, সেন্টেন্স নাম্বার 8 হলো তার সামনে কেঁদে কোনো লাভ নেই, তার সামনে কেঁদে কোনো লাভ নেই। তার সামনে কেঁদে কোনো লাভ নেই। ওকে, তুমি ধরো কোনো একটা ভুল কাজ করে ফেলেছো, দেন তুমি তোমার মায়ের সামনে কাঁদছো, এবং তোমার বাবা তখন বলছে ওর সামনে কেঁদে কোনো লাভ নেই, আমি তোমাকে টলারেট করব না, আমি তোমাকে বয়কট করব। ওকে,
তুমি তোমার মা যখন তোমার মায়ের সামনে যখন কাঁদছো, তোমার বাবা তখন তোমাকে জোর ভাবে বলছে, কোনো জোর দিয়ে কথাটা বলছে যে ওর সামনে কেঁদে কোনো লাভ নেই, তো আমি তোমাকে টয়লেটে টার্ন করবো না। ওকে, এনাফ। ওকে, সো এর সেন্টেন্সটা দেখবো। ইট ইজ নো ইউজ, লাভ নেই, ইট ইজ নো ইউজ সেম হবে, ইট ইজ নো ইউজ, no use crying, sorry, crying crying in front of him, দেখো তার সামনে কেঁদে কোনো লাভ নেই, ইট ইজ নো ইউজ ক্রাইং ইন ফ্রন্ট অফ হিম, ইট ইজ নো ইউজ, এটা কোনো লাভ নেই, ক্রাইং ইন ফ্রন্ট তার সামনে কেঁদে, তার ক্রাইং ইন কেঁদে, ইন ফ্রন্ট অফ হিম তার সামনে, ইট ইজ নো ইউজ এটা কোনো লাভ নেই, ক্রাইং কেঁদে, ইন ফ্রন্ট অফ হিম তার সামনে, এটা তার সামনে কেঁদে কোনো লাভ নেই। ঠিক আছে, এরপর থেকে তো ইংলিশে যে কথাটা বলবেন বা যেই কথাটা বলবে, ইংলিশে কথাটা বলবে, ইট ইজ নো ইউজ ক্রাইং ইন ফ্রন্ট অফ হিম, ইট ইজ নো ইউজ ক্রাইং ইন ফ্রন্ট অফ হিম। ওকে, সো এরপর আমরা দেখব সেন্টেন্স নাম্বার 9। সেন্টেন্স নাম্বার 9 ধরার আগে আমরা একটা জিনিস আলোচনা করে নেব। সেন্টেন্স নাম্বার 9 যাওয়ার আগে আমরা এরপর শিখব কান্ট এসকেপ এর ব্যবহার। কান্ট অর্থাৎ ক্যান নট এসকেপ। ওকে, কান্ট এসকেপ মানে, কান্ট এসকেপ মানে হচ্ছে যে কি বলা যেতে পারে, বাঁচতে পারো না এমন একটা কথা, বাঁচতে পারবে না বা তুমি ওর থেকে পালাতে পারবে না, যে কোনো আমরা যখন বলি যে তুমি ভয়ের থেকে কোনোদিন পালাতে পারবে না বা তুমি মায়ের থেকে আজ বাঁচতে পারবে না, তোমাকে মা খুবই বকবে বা খুবই বকা দেবে। ঠিক আছে, তো আমরা দেখবো এরপর কান্ট এসকেপ, কান্ট এসকেপ, কান্ট এসকেপ, কান্ট এসকেপের ব্যবহার দেখবো এবার আমরা। ওকে, সো সেন্টেন্স নাম্বার 9 আমরা দেখে নিই। সেন্টেন্স নাম্বার 9 কি আছে সেটা আমরা দেখে নিই। সেন্টেন্স নাম্বার 9টাই দি, তুমি আমার থেকে বাঁচতে পারবে না, তুমি আমার থেকে বাঁচতে পারবে না। ওকে, এই কথাটা আমরা কখন কাউকে বলি, যখন সে কোনো ভুল কাজ করেছে বা তোমার বাবা তোমাকে বলছে যে তুমি আমার থেকে বাঁচতে পারবে না, তোমাকে আজ আমি মারবো বা বকবো, যে কোনো কিছু। ওকে, সো এর সেন্টেন্সের ইংলিশটা দেখে নিই আমরা। ইউ তুমি বাঁচতে পারবে না চলে আসবে, কান্ট এসকেপ, can't escape, you can't escape from me. Okay, you can't escape from me, তুমি আমার থেকে বাঁচতে পারবে না, তুমি আমার থেকে বাঁচতে পারবে না, you can't escape from me, you can't escape from me. ওকে, চলো কান্ট এসকেপ দিয়ে লাস্ট সেন্টেন্স বা আরেকটা সেন্টেন্স আমরা দেখে নিই। এটাই আমাদের লাস্ট সেন্টেন্স, সেন্টেন্স নাম্বার 10। তুমি মায়ের থেকে বাঁচতে পারবে না, তুমি মায়ের থেকে বাঁচতে পারবে না। ওকে, তুমি মায়ের থেকে বাঁচতে পারবে না। এবার কান্ট এসকেপের ব্যবহারটা শিখলেই, কান্ট এসকেপের ব্যবহারটা শিখলেই
আমাদের প্রত্যেকটা সেন্টেন্স করতে খুবই সহজ হয়ে যাবে। ওকে, সো দেখো পুরো সেন্টেন্সটা কিন্তু একরকমই। তুমি আমার থেকে বাঁচতে পারবে না, এটা হবে তুমি ভয়ের থেকে বাঁচতে পারবে না। ওকে, সেন্টেন্স অনুযায়ী সাবজেক্ট ইউ, বাঁচতে পারবে না কান্ট এসকেপ, কান্ট এসকেপ ফ্রম, ফ্রম মাদার। আমার জায়গায় শুধু হয়ে যাবে মাদার, আমার জায়গায় হয়ে যাবে মাদার। তাহলে দেখো কান্ট এসকেপের একটা ব্যবহার জানলে আমরা পুরো যতগুলো সেন্টেন্স বা যতগুলো স্পোকেন ইংলিশ আমরা করতে চাইবো তত কটাই কিন্তু স্পোকেন ইংলিশ আমরা করতে পারবো বা তত কটাই সেন্টেন্স আমরা তৈরি করতে পারবো। ওকে, যদি আজকের ভিডিওটা কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করো, আর আমাকে আরো পার্ট আনতে হলে আমাকে কমেন্ট করে জানাও, আর ভিডিওটাই যদি ভাবো কারোর উপকার হতে পারে তাহলে শেয়ার করে দাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দাও। ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই।